আসসালামু আলাইকুম। সরি, আমি একটু অসুস্থ ছিলাম, তাই একটু দেরিতে আসলাম। গতকালটা অ্যাকচুয়ালি ঘটনাবহুল ছিল। আমি হয়তো অসুস্থ থাকলে এর মধ্যে বেশ কয়েকবার আসতাম, তাই আহ, তো এত কিছুর পরেও মানে আপনারা যারা আয়নাঘরটা দেখেছেন, আমার আয়নাঘর সম্বন্ধে ধারণা কিছুটা ছিল আপনাদের মতোই। যেহেতু হাসিন স্যার যখন প্রথম নেত্র নিউজে জিনিসটা বলেছিল, আমার ধারণা ছিল। তারপরে আমি এটা জানতাম যে অ্যাকচুয়ালি আয়নাঘরের এগুলো এই গোয়েন্দা সংস্থারা 6 মাসের মতো সময় পেয়েছে এগুলো সব ঢেকে ঢুকে ফেলার। আপনারা অ্যাকচুয়ালি আয়নাঘর এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে 6 মাস এটার মধ্যে বিভিন্ন কারিগরি করে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে, বিভিন্ন জায়গায় নতুনভাবে প্লাস্টার করে, বিভিন্ন জায়গা ক্লিন করার পরে আপনারা দেখেছেন, এতেই আপনারা কত মন খারাপ করেছেন। অতএব অরিজিনাল অ্যানাকোন্ডা থাকলে হয়তোবা আমরা আরো স্কেয়ার্ড হতাম। অ্যাকচুয়ালি আমি নিজে আমার ওয়ালে একটা হাদিস শেয়ার করেছি। আমি নিজে অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে আসলে কিন্তু আমরা সবাই যারা সেনাবাহিনীতে ছিলাম তারা সবাই জালিমদের একজন ছিলাম। সেই ইয়াটা দেখে নিয়েন, হাদিসটা দেখে নিয়েন। জালিমের সহযোগীও না, সরাসরি জালিম ছিলাম। এটা আমাদের মধ্যে যদি উপলব্ধিটা হয়, বাট আমি নিজেই আয়নাঘরে এগুলো দেখে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি কিছুটা, যে আমাদের লোকজন, আমার সাথীওয়ালা ভাই যারা আমার সাথে একসাথে চাকরি করেছে, যারা ডিজিএফআইতে সিটিআইবিতে গিয়েছে বা র্যাবে গিয়েছে, তারা এই ধরনের কাজ করেছে। তারপরে জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে জাতিসংঘ রিপোর্টটা যখন আসবে চোখের সামনে, তখন দুনিয়ার সামনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ জাতিসংঘ মানে যারা ছিল তাদের মধ্যে রাজাকার নাই। জাতিসংঘের বাপদাদার মধ্যে রাজাকার নাই, তাদের ফ্যামিলির মধ্যে ইয়া নাই। তারা হচ্ছে নিরপেক্ষ একটা সংস্থা। এখন আপনারা ক্লিয়ার যে এটা ক্লিয়ার করে দিয়েছে যে জাতিসংঘ রিপোর্টেতে বলা হয়েছে যে শেখ হাসিনা সরাসরি গুলি করার এবং সমন্বয়কারীদের নেতাদেরকে মেরে লাশ গুম করতে বলেছে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কালাম, এরা সরাসরি খুন এবং গুম এগুলোর আদেশ দিয়েছে। রিপোর্টের মধ্যে আরো এসেছে যে এই আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা ছাত্রলীগ, যুবলীগ, এরা এদেরকে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই দিয়েছে। এটার মাধ্যমে তারা অস্ত্র ইয়া করেছে। এখন আপনারা ফিউচারে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফিউচারে এখনো আমাদের মধ্যে যদি ডাউট থাকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আমি একটা ক্লিয়ারলি বলে দিই যে আমরা যদি আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করি, তাহলে যেটা হবে, এই আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ থাকবে তখন আবার আমরা ফ্রিডম অফ স্পিচকে আপহোল্ড করবো, ফ্রিডম অফ স্পিচ। সো একজন যখন বলবে, শেখ হাসিনার গুণগান গাবে, শেখ হাসিনার এই যে কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, তখন যে মা তার ছেলেকে হারিয়েছে, যে বাবা তার ছেলেকে, যে ছেলে তার ভাইকে হারিয়েছে, সে যদি আশেপাশে থাকে, স্ট্রেট গিয়ে তো নাকের মধ্যে একটা বক্সিং মেরে দিবে। তখন আপনারা শাউট করবেন এই কি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, তারপরে হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ভায়োলেশন। এটা হবেই। সো আপনারা আওয়ামী লীগকে যদি এই দেশে রাখেন, ফিউচারটা যেটা হবে, এবং আমি ওই ভিকটিমের পাশে গিয়ে দাঁড়াবো, আওয়ামী লীগের পাশে দাঁড়াবো না, কিন্তু একটা পোর্শন আমাদের মধ্যে যারা সুশীল দাবি করবে তারা গিয়া ফ্রিডম অফ স্পিচের পক্ষে গিয়ে দাঁড়াবে, আমি দাঁড়াবো না। বাট এটার ক্ষেত্রে আমাদের ফিউচারের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল হয়ে যাবে, কেউ এটা মেনে নেবে না। আমি এই জন্য সরকারকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের দেশের জন্য। আর আমরা সবাই জানি আওয়ামী লীগ থাকলে ভারতের প্রভাব আমাদের মধ্যে থাকবে, ভারত আমাদেরকে কন্ট্রোল করবে, এগুলো সবকিছু জানি, এগুলো সব বাদ। বাট এখন এই যে জাতিসংঘের মাধ্যমে যেটা প্রুফ হয়েছে, এই জিনিসটা যদি আমরা এখন, এবং এটা সম্ভব কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করতে হবে, যার মধ্যে এই যে শেখ হাসিনা থেকে শুরু করে এই দেশের যত বড় বড় নেতাগুলো এবং এই যারা কর্মী থেকে শুরু করে সবাই এই গণহত্যার সাথে জড়িত ছিল, এবং এই গণহত্যাকারী একটা দলকে রাখা যাবে না। ইতিহাসের অনেক এখানে উদাহরণ আছে, নাজি পার্টি আছে, মুসলিনীর পার্টি আছে, এরা এক্সিস্ট করে না দুনিয়াতে ওই তাদের ফলের পরে। বাট এখানে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করি, আমাদের ফিউচার খুবই খারাপ হবে, খুবই খারাপ। আমরা নিজেদের মধ্যে মারামারি করবো।
তখন আমরা নিজেদের মধ্যে মারামারি করবো। এখন আসি আমাদের এই আয়নাঘর নিয়ে। প্রথম হচ্ছে আয়নাঘরটা, আমি আগেই কয়েকবার আমার শোতে বলেছিলাম যে আয়নাঘরের যে বেসিক্যালি বড় আয়নাঘর যেটা ছিল, ডক্টর ইউনুস ঠিকই বলেছেন যে এটা 700 থেকে 800 মতো আয়নাঘর আছে সারা ইয়া জুড়ে। ওনারা মাত্র 3টা দেখেছেন, এর মধ্যে প্রধানটা হচ্ছে জয়েন্ট ইন্টারকন্ডিশন সেল, যেটা হচ্ছে কচুক্ষেতে। এবং সেটার যত নথিপত্র আছে, যত নথি আছে, যত ভিতরে যে কনস্ট্রাকশন আছে, সবগুলো ইয়ে করেছে কে? এখন আমরা সবাই 2009 থেকে যত ডিজিএফআই আছে, ডিজিএফআই ছড়িয়ে করি, বাট এটা লেফটেন্যান্ট জেনারেল ফয়েজেরটা দিতে হবে। লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ ইজ দ্য ম্যান, যে আমি একদম ইনসাইড স্টোরি বলতেছি, ফ্রম হর্সেস মাউথ। জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী মেজর জেনারেল ফয়েজ, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল, এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আয়নাঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে। এবং আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে রিমডেল। আরেকটা জিনিস হচ্ছে, আমি খুব অবাক হয়েছি যে আয়নাঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার। এবং আপনারা যদি মনে থাকেন 5ই আগস্ট এই বিপ্লবের পরে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, হাসিন স্যার এবং পুরা ভিকটিম ফ্যামিলি নিয়ে তারা পেভমেন্টের উপরে ফিজিক্যালি মানে বসে আন্দোলন করে জেনারেল কি বলে আজমি স্যার সহ অন্যান্য যারা গুম খুনে যারা আয়নাঘরে ছিল তাদেরকে ওনারা রক্ষা করেছেন। অথচ কালকে যে আয়নাঘর পরিদর্শন হলো, তাদের দুজনের কাউকে ডাকা হয়নি। কেন জানেন? আমি অ্যাকচুয়ালি এই মানে আজকে আরো আগে আসতাম, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে দেরি হয়ে গেল। সেটা হচ্ছে বিকজ অফ জেনারেল ওয়াকার। ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, বিকজ অফ জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার প্রথমে, যেহেতু আমরা যে সমস্ত অফিসাররা, আমাদের সেনাবাহিনী, নৌ বিমান বাহিনীর যে সমস্ত অফিসাররা ভিকটিম হয়েছিলাম গত গত আওয়ামী রেজিমে, তাদের পক্ষে হাসান নাসির স্যার কথা বলছে এবং হাসান নাসির স্যারের সাথে উনি বসবেন না। হাসান নাসির স্যার যেহেতু, কারণ কি, সবাইকে কম্প্রোমাইজ করতে পারবে, ওনাকে তো কম্প্রোমাইজ করাইতে পারবেন না। এরপরে গেল হচ্ছে হাসিন স্যার। এখন গুম খুনের মধ্যে সবচেয়ে আমি অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি গুম খুন কমিশন অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিল, আমার সাথে কথা বলবে। কথা বলে তার কিছুদিন পরে দেখলাম যে বলবে যে না, এখনো না, কয়েকদিন পরে একটা ইন্টারভিউ, তারপরে বলবে। তারপরে দেখি আমি নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যারাই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথা বলছি, তারাই কেন জানি বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই হাসিন স্যার কিন্তু এতদিন করে নাই। হাসিন স্যার এই লাস্ট আজকে গতকালকে প্রথম দেখলাম ইলিয়াস হোসেনের ইয়াতে এসে আর হাসান নাসির স্যার কথা বলছে। এবং এই সব কিছুর পিছনে আপনারা যারা হিরো বলতেছেন, একটা জিনিস মনে রাখবেন যে এই 5 তারিখে আগ পর্যন্ত যারা এই জালিম গভর্নমেন্টের পক্ষে গুলি করেছে, আপনাদের ওয়াকার হচ্ছে তাদের মধ্যে একজন। সে একটা ভালো কাজ করেছে, মাফ করে দিয়েছেন, তার মানে এই না যে এখন পর্যন্ত এই আয়নাঘরের জন্য যতজন অফিসার দায়ী, তাদেরকে এখনো উনি ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়েছেন। এবং উনি নেগোশিয়েট করার চেষ্টা করতেছেন যে তাদেরকে যেন তাদেরকে যেন সেনা আইনে বিচার করা যায়। হাউ রিডিকুলাস ইট ইজ। এবং স্টিল উনি চেষ্টা করতেছেন এই ফ্যাসিস্টিজমকে আনার জন্য। আমার ধারণা যে এখন পর্যন্ত আপনারা যেভাবে 32 নম্বরটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, ওই একটা সময় আসার আগ পর্যন্ত কোনো প্রেশার ছাড়া জেনারেল ওয়াকার কাজ করতেছে না। এই যে দেখেন, ফার্স্টে আয়নাঘর তো পরিশ্রম করতে উনি দিতেই চাচ্ছিলেন না, তারপরে কি নেত্র নিউজ তাসিম ভাই একটা সুন্দর রিপোর্ট করেছেন, এখন তারপরে দিয়েছেন। মানে প্রেশার না হওয়ার আগ পর্যন্ত উনি কিছুই করতেছেন না। সো আমি প্রফেসর ইউনুস স্যারকে বলবো, আপনি যতই কাজ করেন, আপনি যদি জেনারেল ওয়াকারকে না সহাইতে পারেন, আপনাদের সমস্ত জায়গায় কিন্তু কম্প্রোমাইজড। যেহেতু তারা এখনো, আপনারা তাকে মনে করতেছেন যে একটা মাইডিয়া, আর পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকারের সাথে নাই। গ্যারান্টি, আই গিভ গ্যারান্টি, পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকার এগেনস্টে নাই। এই যে সমস্ত গুম খুনের ইয়া দেখে জুনিয়র লেভেলের ইয়ারা লজ্জায় মরে যাচ্ছে তারা। আমি আজকে কয়েকজন রিটায়ার্ড অফিসারের দিয়েছি যে দে আর অ্যাশেমড দ্যাট এই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি। দে আর অ্যাশেমড অফ, যারা সার্ভিং অফিসার আছে তারা এখন অ্যাশেমড তাদের সিনিয়র লিডারশিপের জন্য, এবং তাদের জন্যই আজকে সেনাবাহিনীর এই অবস্থা। সো আমি জেনারেল প্রফেসর ইউনুসকে বলবো, আপনি জেনারেল ওয়াকারকে সরান। আপনি বলতে পারেন যে এরপরে যে আসবে সেই হয়তোবা সেই আওয়ামী লীগ আমলের জেনারেল হবে, বাট তারপরেও এটাতে একটা মেসেজ যাবে, জেনারেল ওয়াকারকে সরানোর পরে যে নেক্সট যে আসবে সে ঠিক মতো কাজ করবে,
সে আপনি যেটা বলবেন আপনার ইয়ে করবে। এখন তো আপনার কোনো কন্ট্রোল নাই, সিম্পলি আপনার কোনো কন্ট্রোল নাই, আপনার গোয়েন্দা সংস্থাগুলোর উপর কোনো কন্ট্রোল নাই। এখনো তারা ইয়ে করতেছে। এখনো আমি আজকে দেখলাম যে প্রথম আলো ইংলিশে বলতেছে যে জাতিসংঘ নাকি বলেছে যে ইন্টিম গভর্নমেন্টের সময়ও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আরে মুখ দিয়ে খারাপ কথা আসতেছিল, মানে শেখ হাসিনার আমলের হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যদি দু একটা হয়ে থাকে সেই এটার সাথে তুলনা করা এবং এটা হেডলাইন দেওয়া, এটা তো ক্লিয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ান মোটিভ। শেখ অ্যাকচুয়ালি প্রথম আলো আর ডেইলি স্টার ঘুরিয়ে দেওয়ার টাইম আসতেছে, টাইমের আগেই সরকার যদি এটা ঘুরিয়ে দেন ভালো হবে। ধন্যবাদ।